আমাদের যেটা উচিত ছিল যে কিউবা মিশেলকে আমাদের পাইপলাইনের সাথে রেখে, লাইক এখন তো সিনিয়র জাতীয় দলের সাথে সাথে আন্ডার-23 একটা দলও কিন্তু আপনি জানেন অলিম্পিক দলে যাবে। ইভেনচুয়ালি একটা সময় আমরা শুনতাম যে ইন্ডিয়া অরিজিন প্লেয়ার নেবে না, তারাও কিন্তু এখন এইটার পিছনে এইটার পিছনে কিন্তু কাজ করা স্টার্ট করে দিয়ে সাধারণ দর্শক বা আমাদের ভিতরে আসলে কনসার্নের জায়গা ছিল যে হোয়াই থমাস জুলি, বাকি অন্যরা না কেন। গতকাল একটা খবর এসেছে ফারহান আলী ওয়াহিদ আসছেন, আরেকজন নতুন প্রবাসী ফুটবলার বাংলাদেশে আসতে যাচ্ছেন হামজা শমীদ জায়ানদের পর। নতুন কোচ এসেছেন থমাস জুলি, তার প্ল্যানিংয়ে কি মনে হচ্ছে এই যে প্রবাসী ফুটবলাররা নতুন নতুন আসছেন, বাফুফের প্ল্যানটা আসলে কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, স্টার প্লেকে ধন্যবাদ আমাকে এত সুন্দর প্রোগ্রাম ইনভাইট করার জন্য। সত্যি কথা বলতে ফারহান আলী ওয়াহিদের যদি আপনি প্লেয়ার প্রোফাইলস দেখেন, ইটস টু হাই, কারণ সে ফুলহাম আন্ডার-21 মেইন টিমের প্লেয়ার এবং সেখানে নট অনলি প্লেয়ার, দ্য বেস্ট প্লেয়ার, এবং লাস্ট মান্থে আমি যেটা দেখেছি সে প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছে। সুতরাং তার যদি প্লেয়ারের স্টার্ট দেখেন আমি বলবো যে ইটস হাই কোয়ালিটি প্লেয়ার। তো সেই জায়গা থেকে সেই প্লেয়ার যখন বাংলাদেশে আসবে, বাংলাদেশে খেলবে, এটা আমি বলবো যে বিশাল একটা প্রাপ্তি আমাদের জন্য। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন আমাদের যে হামজা যখন আমাদের বাংলাদেশ দল ইনক্লুড হয়েছে, হ্যাঁ, তারপর থেকেই কিন্তু আসলে প্রবাসী যারা প্লেয়ার রয়েছে তারা কিন্তু এখানে খেলার জন্য আগ্রহ প্রকাশ করছে। ইভেনচুয়ালি এখন এই যে ফারহান আলী ওয়াহিদ, আপনি যদি ওর যদি ক্যারিয়ার দেখেন, মানে ও যদি চাইতো হয়তো ইংল্যান্ড ন্যাশনাল টিমের জন্য ট্রাই করতে পারতো, বাট ও কিন্তু একদম ভেরি ইয়ং, এখন শুরুতেই কিন্তু সে বাংলাদেশ দলে খেলার জন্য কিন্তু আগ্রহ প্রকাশ করছে। অ্যাট দ্য সেম টাইম আরও অনেকেই কিন্তু পাইপলাইনে রয়েছে আমাদের অরিজিন প্লেয়াররা। তো এটা তো বলবো যে আমাদের ফুটবলের জন্য বিশাল একটা প্রাপ্তি, এবং আমরা তো দেখতে পাচ্ছি যে এই প্রবাসী প্লেয়াররা আসার পর থেকে আমাদের জাতীয় দল কিন্তু একটা স্ট্রং জাতীয় দল হিসেবে কিন্তু রূপান্তরিত হচ্ছে, এবং সেটা মাঠের পারফরমেন্স, অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড, দুইটা জায়গায় কিন্তু বিশাল একটা ইম্প্যাক্ট পড়ছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ইটস গুড সাইন যে ফারহান আলী ওয়াহিদ, এরপর হয়তো আমরা একটা সময় দেখবো সুলেমান ব্রাদার্স, ছোট দুজন চলে আসছে, বড় দুজন হয়তো আসবে, কুইন সুলেমান এবং কাওয়ান সুলেমান, তারাও কিন্তু অসম্ভব কোয়ালিটি প্লেয়ার। সুতরাং এরা যখন আসলে একটা দল হিসাবে চলে আসবে, আমার কাছে মনে হয় যে আমাদের জাতীয় দলটা মানে ডে বাই ডে একদম স্ট্রংয়ের জায়গায় চলে যাবে। এবং আপনি যেটা বলেছেন যে এরা আসাতে তো একটা বিশাল ফুটবলের একটা ইম্প্যাক্ট পড়েছে, হ্যাঁ, তো সেইটা কিন্তু আপনি দেখবেন যে আপকামিং যে ম্যাচগুলি রয়েছে মাঠের পারফরমেন্সে কিন্তু সেটা আমরা দেখতে পারবো। অ্যাট দ্য সেম টাইম 5 তারিখে কিন্তু সান মেরুনের সাথে আমাদের একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে, সেখানে হয়তো ফারহান আলী ওয়াহিদকে পাবো না, তার পাসপোর্ট নিয়ে কাজ শুরু করবে কিন্তু আপনি জানেন ঈদের পর থেকে। নেক্সট যে সাব ফুটবল আছে বা ফিফা ফ্রেন্ডলি রয়েছে সেখানে হয়তো আমরা তাকে হয়তো দেখতে পাবো, এবং এটা থমাস জুলির জন্য কিন্তু বিশাল একটা পাওয়া, কারণ এই ধরনের আসলে রেডিমেড ভালো প্লেয়ার যখন আপনি পাবেন তখন কিন্তু আপনার গেম প্ল্যান সাজাতে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। থমাস জুলির কথা বলছিলেন, থমাস জুলি এমন একটা ট্রানজিশন পিরিয়ডে বাংলাদেশ ফুটবলে আসছেন যে প্রবাসী এতজন ফুটবলার আছেন, এত কোয়ালিটি ফুটবলাররা আছেন, সেই সাথে কিন্তু বাংলাদেশের যে লোকাল ফুটবলাররা আছে সেই জায়গাটাকে থমাস জুলি কতটুকুন মনে হয় যে মিশ্রণটা করতে পারবেন প্রপারলি? না, একটা যদি টু বি অনেস্ট, একটা তো গ্যাপ আছেই। হামজার সাথে তো আমাদের এখানে যারা প্লেয়ার আছে তাদের তো একটা বড় ডিফারেন্স রয়েছে, বাট এইটা যত কমিয়ে আনতে পারবেন, হ্যাঁ, ডিফারেন্সটা যত কমিয়ে আনবে তখন কিন্তু মাঠের পারফরমেন্সে বিশাল একটা ইম্প্যাক্ট পড়বে। আপনি দেখেন হামজা আসার পর থেকে আমাদের এখানে যে প্লেয়ার আছে তারা যেভাবে মোটিভেট হয়েছে, এবং মাঠের পারফরমেন্সে যদি দেখেন তাদের পারফরমেন্স আমার কাছে মনে হচ্ছে যে ডে বাই ডে তাদের ভালো হচ্ছে, কিন্তু সেইটা কিন্তু একটা বিশাল পজিটিভ দিক। কারণ হলো যখন গ্যাপটা অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু আপনার অপোনেন্ট যারাই থাকুক তাদের সাথে খেলতে গিয়ে কিন্তু কিছুটা হলো বাধা পাওয়া যায়। বাট এই গ্যাপটা যখন কমে আসবে, লাইক ফারহান আলী ওয়াহিদ, হামজা চৌধুরী, সমিত এদের সাথে যখন আমাদের প্লেয়ারদের ইনক্লুশনটা বা যদি পার্থক্যটা যত কমবে তত কিন্তু মাঠের পারফরম্যান্স। সেক্ষেত্রে কি মনে হয় যে বাফুফের আলাদা কোনো ক্যাম্প কিংবা কোনো একটা সেশনের প্রয়োজন আছে লোকাল ফুটবলারদের জন্য, যে প্রবাসী ফুটবলার আসছে, ডিমোটিভেশনের একটা জায়গা কি তৈরি হতে পারে কি? না, এটা হওয়ার কোনো সুযোগ নেই। দেখেন, এটা তো সবাই জাতীয় দলে খেলতে চায়, এবং প্রবাসী প্লেয়ার এরা তো আসলে আমাদের দেশের বাইরে না, তারা হয়তো বিদেশে থাকে, প্রবাসে থাকে, বাট তারা তো বাংলাদেশের ফ্ল্যাগ নিয়েই মাঠে নামে, রাইট? তো সেই জায়গাতে আমি এটা কখনো মানে কম্পিটিশনটা বেড়ে যাচ্ছে, আসলে হ্যাঁ কম্পিটিশনটা বেড়ে যাচ্ছে, বাট আমি ভেদাভেদ দেখছি না। হ্যাঁ, তারাও কিন্তু দেশের জন্য ন্যাশনাল অ্যানথেম গেয়েই কিন্তু মাঠে ম্যাচ খেলে। বাট পজিটিভ দিক হলো যে এরা আসাতে আমাদের এখানকার প্লেয়ারদের ভিতরে একটা অন্যরকম কম্পিটিশন তৈরি হয়েছে, তারা তাদের পারফরমেন্সের দিকে বেশ কনসার্ন হচ্ছে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, কারণ আপনি যখন প্রবাস থেকে অনেক কোয়ালিটি প্লেয়ার আসবে তখন আপনার পজিশনে যখন প্লেয়ার আসবে তখন আপনাকে কিন্তু কিছুটা হলে চিন্তিত থাকবেন, সুতরাং তখন কিন্তু আপনি আপনার প্র্যাকটিস বা পারফরমেন্স নিয়ে কিন্তু কনসার্ন থাকবে। সেমনি আপনি যেটা বলছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের আসলে ওদের সাথে আসলে তাল মিলিয়ে খেলতে গেলে আমাদের এখানে
এখানে কি করতে হবে আমাদের প্লেয়ারদের। আমি মনে করি সবসময় যদি আমাদের যে লিগ হয়, লিগের স্ট্যান্ডার্ড বাড়াতে হবে। কারণ আপনি যদি দেখেন হামজা কোথায় খেলে, ইপিএল এ খেলে, ইংলিশ প্রিমিয়ার লিগের খেলে, সুতরাং ওই কোয়ালিটির সাথে আমাদের লিগের কোয়ালিটি তো সেম না। সুতরাং আমাদের লিগের স্ট্যান্ডার্ডটা যখন একটু উপরের দিকে যাবে, প্লেয়াররা কিন্তু তখন কিন্তু সেখানে কিন্তু আমরা একটা বাজে এক্সপিরিয়েন্সও পেয়েছি, একটা এক্সাম্পলও পেয়েছি কিউবা মিচেলকে দিয়ে। তার গেম টাইম নিয়ে অনেক কিন্তু আলোচনা হচ্ছে যে টপ লেভেলে, টপ টায়ারে খেলা একজন ফুটবলার, অনেক আলোচনা কিন্তু হয়েছিল কিউবা মিচেল যখন এসেছিল। সেই ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের দল বসুন্ধরাতে খেলেছে, গেম টাইম পায়নি। এটা নিয়েও কিন্তু অনেক আলোচনা করছেন যে নতুন নতুন প্লেয়াররা আসছেন, গেম টাইম নিয়ে আসলে তারা কতটুকুন কাজ করতে পারবেন, বাংলাদেশের সেই প্রতিভাটা আসলে কতটুকুন নিজেদেরকে শানিত করতে পারবেন। না, কিউবা মিচেলের ব্যাপারটা একটু ডিফারেন্ট। কিউবা মিচেল যেটা হচ্ছে, কিউবা মিচেল কিন্তু সান্দারল্যান্ড একাডেমির প্লেয়ার, হ্যাঁ, এবং তার প্রোফাইলও কিন্তু লাইক ফারহান আলী ওয়াহিদ, হামজাদের মতোই কিন্তু শুরুটা তার কিন্তু ওরকমই। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে সে যখন আসলে ওখানকার কোনো লিগে না খেলে যখন বসুন্ধরা কন্ট্রাক্টটা করেছে, হ্যাঁ, কন্ট্রাক্টটা কিন্তু বেশি দিন সে এক্সটেনশন করতে পারেননি, হ্যাঁ, এখান থেকে কিন্তু পুরো সিজন শেষ হওয়ার আগে কিন্তু সেখান থেকে চলে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে ওইটাই হয়তো তাকে কিছুটা পিছনে ফেলে দিয়েছে। বাট আমাদের যেটা উচিত ছিল যে কিউবা মিচেলকে আমাদের পাইপলাইনের সাথে রেখে, লাইক এখন তো সিনিয়র জাতীয় দলের সাথে সাথে আন্ডার-23 একটা দলও কিন্তু আপনি জানেন অলিম্পিক দলে যাবে মালদ্বীপে খেলতে, সেই দলটার স্কোয়াডে কিন্তু আপনি কিউবা মিচেলকে রাখতে পারতেন, বিকজ ইজ ভেরি স্টিল অনেক ইয়ং একটা প্লেয়ার। সুতরাং তাকে সেই সুযোগটা দেওয়া উচিত ছিল, এবং যেহেতু সে সেন্ট্রাল মিডফিল্ডে খেলে, তার খেলার প্যাটার্নটাও দারুণ। সুতরাং তাকে আমরা এই সুযোগটা দিলে হয়তো সে আবার, আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে কামব্যাক করতো ফর জাতীয় দলের জন্য। সে কিন্তু জাতীয় দলের স্কোয়াডে ছিল, গেম টাইম হয়তো অতটা পায়নি, বাট আমার কাছে মনে হয় যে এই ধরনের প্লেয়ারদেরকে আপনাকে পাইপলাইনে রাখতে হবে এবং তাদেরকে সুযোগ দিতে হবে। জি, বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু দরজায় কিন্তু করা নাড়ছে ফিফা ওয়ার্ল্ড কাপ। প্রবাসী ফুটবলাররা আসছেন, সেটা নিয়ে কিন্তু একটা লং টার্ম প্ল্যানিং করছে বাফুফে। এমন কিন্তু অনেকগুলো দল আছে, এশিয়া থেকে অনেকগুলো দল আছে যারা ফার্স্ট টাইম এরকম প্রবাসী ফুটবলার এনেছে, এবং প্রপার প্ল্যানিং। আমরা যদি জর্ডানের কথা বলি, জর্ডান ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপে খেলতে যাচ্ছে। মরক্কো কিন্তু ফার্স্ট টাইম খেলতে গিয়ে একটা মানে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। সেখানেও কিন্তু প্রবাসী ফুটবলারদের একটা বড় আধিক্য আছে। বাংলাদেশের প্ল্যানিংটা আমরা আসলে কতটুকুন স্বপ্ন দেখতে পারি এখন যে প্ল্যানিংটা হচ্ছে, এবং থমাস ডুলির উপর যে দায়িত্বটা দেয়া হয়েছে, কতটুকুন মনে হয় যে বাংলাদেশকে উনি দূরে নিতে পারবেন? আপনি একটা দেশের নাম হয়তো মিসিং করে, সেটা হলো যদি আপনি ফ্রান্সের কথাই বলেন, ফ্রান্সের কিন্তু সব অরিজিন প্লেয়ার আপনি যদি দেখেন, তাদের কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার দেখবেন যে হয়তো আইভরি কোস্ট বা ঘানা, ম্যাক্সিমাম আফ্রিকান। আমি ঘরের কাছে এশিয়াতেই ছিলাম এই কারণে। জি, এখন কিন্তু সারা পৃথিবীতেই দেখবেন যারা প্রবাসী প্লেয়ার রয়েছে, তারা কিন্তু তাদের দেশকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু সবাই কিন্তু চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আপনি যেটা বলছেন যে মরক্কো বলেন বা জর্ডান বলেন, তারা কিন্তু এর বাইরে না। ইভেনচুয়ালি একটা সময় আমরা শুনতাম যে ইন্ডিয়া অরিজিন প্লেয়ার নেবে না, তারাও কিন্তু এখন এইটার পিছনে, হ্যাঁ, এটার পিছনে কিন্তু কাজ করা স্টার্ট করে দিয়েছে। সো এটাতে আমি কখনো খারাপ দেখি না, বরং আপনার জাতীয় দল যদি সেখান থেকে উপকৃত হয়। ফ্রান্সের কথা বলি, দেখেন ফ্রান্স ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নের উইনিং দলের ম্যাক্সিমাম অরিজিন প্লেয়ার। হ্যাঁ, সুতরাং এইটা আমি মনে করি যে পজিটিভলি দেখতে হবে, এবং এটা তো তারা তাদের দেশকে সার্ভিস দিচ্ছে। তো সেই জায়গা থেকে এখন কিন্তু সবাই এই দিকটার দিকে ফোকাস দিচ্ছে। হ্যাঁ, ইটস নট অনলি এই কয়েকটা দেশ, সারা পৃথিবীতেই দেখবেন যেখানে যত অরিজিন প্লেয়ার আছে সবাই কিন্তু তার দেশের হয়ে খেলতে চায়। তো আমি বলবো যে এটা আমরা যেভাবে শুরু করেছি, আমরা যদি এই প্রোগ্রেসটা যদি কন্টিনিউ করতে পারি, এবং আমাদের যে পাইপলাইনে যে প্লেয়ার রয়েছে, দেখেন ফারহান আলী ওয়াহিদ চলে আসে, হামজা খেলছে, সমিত খেলছে, আমি যে কুইন সোলেমান এবং কাবান সোলেমানের কথা বলছি, তারাও যদি ইনক্লুড, আপনি দেখেন আমাদের জাতীয় দলটা কত স্ট্রং হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে যারা প্লেয়ার রয়েছে, তারাও যদি আসলে, আমি বলবো যে মেন্টালি হামজার সাথে খেলতে খেলতে কিন্তু তারাও আসলে মেন্টালি অনেক স্ট্রং হচ্ছে। হ্যাঁ, তো এইটা কিন্তু আমাদের জন্য বিশাল একটা প্রাপ্তি। সো এইটা যত আপনি এটা নিয়ে যত বেশি কাজ করবেন, ততই কিন্তু আপনার জাতীয় দল উপকৃত হবে। সেটাই বলছিলাম, থমাস ডুলির এখানে যে অবস্থানটা, উনি এসেছেন নতুন কোচ হিসেবে বাংলাদেশে যতদিন কোচিং করান, সেই ক্ষেত্রে থমাস ডুলিকে নিয়ে কিন্তু বেশ একটা লম্বা আলোচনা হয়েছিল ফুটবল ফ্যানদের মাঝে, এবং বাফুফেও সেখানে কিছুটা ইনভলভ হয়েছিল। থমাস ডুলির যে প্রোফাইল আছে, তিনি আসলে কতটুকু রাইট প্রপার প্ল্যানিংয়ে বাংলাদেশ দলটাকে চালাতে পারবেন? দেখেন, এখন যেটা হয়েছে যে আমাদের তো এখানে কোচ নিয়োগের সময় অনেক কিন্তু আলোচনা সমালোচনা আছে, টু বি অনেস্ট, এবং এটা যেহেতু একটা নতুন প্রক্রিয়া ছিল, একটা নতুন কাজ করতে গেলে কিন্তু সেখানে ভুল ত্রুটি হবে, এবং সেটা কনসিডারেশন নিয়ে কিন্তু আপনি সামনে এগোতে হবে। বাট কিছু কিছু জিনিস ছিল যেটা আসলে একদম আবার হওয়া উচিত ছিল না। আপনি দেখেন, শুরুতে আমরা হয়তো ধরে নিয়েছিলাম একটা সময় যে ক্রিস কোলম্যান আমাদের এখানে জাতীয় দলে কোচ হতে যাচ্ছে, বাট যখন সে মিসিং হচ্ছে, তখন আবার আমরা জানলাম যে ব্রায়ান স্ট্রোক হয়তো কোচ হবে, বা রোজারিও মিকেল সামাও এরা হতে পারেনি।
বাট ওই নামগুলি যখন একদম সামনের দিকে ছিল তখন কিন্তু আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু থমাস ডুলিকে কিন্তু আপনি জানেন কোচ নিয়োগ দিয়েছে। সো সাধারণ দর্শক বা আমাদের ভিতরে আসলে কনসার্নের জায়গা ছিল যে হোয়াই থমাস ডুলি, বাকি অন্যরা না কেন। বাট আপনি যদি থমাস ডুলির যদি কোচিং ক্যারিয়ার দেখেন, প্লেইং ক্যারিয়ার দেখেন, হ্যাঁ, সেটা কিন্তু আমার বলবো যে ওই যে কোচ রয়েছে ক্রিস কোলম্যান বা ব্র্যান স্ট্রোক, এদের কোয়ালিটিরই কিন্তু সমমানের কোচ। বাট ওই নামটা যেহেতু একটু পিছনের দিকে ছিল সবার আক্ষেপটা আসলে, বাট থমাস ডুলি ইজ ভেরি ভেরি পটেনশিয়াল কোচ। এবং আপনি যদি তার কোচিং ক্যারিয়ার দেখেন, টু বি অনেস্ট, আপনি দেখেন সে ফিলিপাইন জাতীয় দলকে 2019 এশিয়া কাপে ডিরেক্ট ওখানে খেলার সুযোগ করে দিয়েছে। অ্যাট দ্য সেম টাইম সে মালয়েশিয়া, ভিয়েতনামের মতো দেশের ক্লাব কোচিং করিয়েছে। অ্যাট দ্য সেম টাইম সব থেকে বড় জায়গা হলো সে ইউএসএ ওয়ার্ল্ড কাপ যে দল ছিল সেখানে জার্গেন ক্লিসম্যানের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল। হ্যাঁ, সো এটা তো বিশাল একটা ব্যাপার। সো তার কিন্তু কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। সো আমি খুবই আশাবাদী যে থমাস ডুলি বাংলাদেশ দলকে অনেক উপরে নিয়ে যাবে। এবং সে কিন্তু তার প্রথম দিন যখন তাকে পরিচয় করে দেওয়া হয়, সে কিন্তু তার সবার সামনে বলেছে যে বাংলাদেশকে ভেরি সুন সে 150 থেকে 160 র্যাঙ্কিংয়ের ভিতরে নিয়ে যাবে। আমরা এখন 182-তে রয়েছি। তো এটা তো অবশ্যই আশা জাগানোর কথা। সো সময় দিতে হবে কোচকে, এবং আমি মনে করি যে কোচকে সময় দিলে সে তার যে দল স্কোয়াড রয়েছে তাদেরকে নিয়ে যদি কাজ করতে পারে, প্লেয়ারও যদি তাকে পুরো হেল্প করতে পারে, এবং বাকি কোচিং স্টাফ যদি থমাস ডুলির সাথে একত্র হয়ে কাজ করতে পারে, হোপ বাংলাদেশ দল বেশ ভালো করবে। এবং সেটার জন্য কিন্তু তার একটা পরীক্ষা রয়েছে আসছে 5 তারিখে সান মেরিনোর সাথে। বেশ কয়েকটা সেশন সে করিয়েছে অলরেডি, 3-4টা সেশন, আরও কিছু সেশন করাবে। তারপর সান মেরিনোতে গিয়ে একটা প্রিপারেশন নেবে, ওখানে হয়তো হামজা সমিত্রা জয়েন করবে। সো হোপফুলি আমার কাছে মনে হয় যে একজন কোচকে তো আপনি সাথে সাথে চাইলেই রাতারাতি কোনো চেঞ্জ করতে পারবে না। কিন্তু এটা এই কারণে বললাম, দেখবেন যে কাবরেরা যখন কোচ ছিল 4 বছর 3 মাস, তেমন কোনো অ্যাচিভমেন্ট কিন্তু করে দিয়ে যেতে পারেনি। সুতরাং কোচকে সময় দিতে হবে দলটাকে তার মতো করে গুছিয়ে নেওয়ার জন্য। হোপফুলি আমি মনে হয় যে সে ভালো কিছু করে দেখাবে। আপনি দলটাকে গুছিয়ে নেওয়ার কথা বলছিলেন কোচের, আমি বাংলাদেশ দলেরই আরেকটা দলের কথা বলি, বাংলাদেশ নারী দলের যে কাল থেকে খেলা শুরু হচ্ছে, সাফে মিশন শুরু হচ্ছে পিটার বাটলারের আন্ডারে। এই দলটা শুরুতে আমরা দেখেছি অনেক বেশি অনেক এলোমেলো অনেক কিছু ঘটেছে নারী দলটাতেই। পিটার বাটলারকে কোপ আপ করতে কিছুটা সময় লেগেছে, প্লেয়ারদের কোপ আপ করতে কিছুটা সময় লেগেছে। এই দলটাই কালকে সাফ মিশন শুরু করছে। নতুন দলটাকে নিয়ে কি মনে হচ্ছে বাংলাদেশ নারী দলের হ্যাট্রিক শিরোপাটা কি এবার ঘরে আবারও আসবে? আমি দেখছি যে বাংলাদেশ জাতীয় দল ওমেন্স ন্যাশনাল টিম যেটা রয়েছে তারা বেশ ভালো করবে। এই কারণে বললাম ব্যাক টু ব্যাক 2টা সাফ কিন্তু আমরা চ্যাম্পিয়ন। হ্যাঁ, এবারটা হলে কিন্তু আপনার থার্ড মানে হ্যাট্রিক শিরোপা হবে। সুতরাং আপনি যে এখানে সব থেকে মূল স্ট্রেংথের জায়গা হলো ওমেন্স টিমের কোচ পিটার বাটলার, টু বি অনেস্ট। এই কারণে বললাম এই দলটাকে নিয়েই কিন্তু আপনি যদি দেখেন মিয়ানমারে যে আমরা এশিয়ান কাপ কোয়ালিফায়ার যে প্রিলিমিনারি রাউন্ড খেলেছিলাম, দুর্দান্ত খেলে কিন্তু ফাইনাল রাউন্ডে গিয়েছে, এবং ফাইনাল রাউন্ডে গিয়েও কিন্তু অস্ট্রেলিয়াতে আমরা বেশ ভালো করেছি। চায়না ম্যাচটা আমরা অসাধারণ খেলেছি। ফার্স্ট হাফে 2 গোল কনসিড করেছি, সেকেন্ড হাফে কিন্তু আমরা কোনো গোল কনসিড করিনি, এবং সেকেন্ড হাফে উল্টো আমরা প্রেসার দিয়েছি। সো আসার জায়গা তো ওইটাই। হ্যাঁ, আপনি যখন চায়নার মতো দলের সাথে এরকমের একটা অনেক হাই এনার্জেটিক টিমের সাথে এরকম পজিটিভ ফুটবল খেলবেন, দ্যাট মিন্স সাফে তো অবশ্যই আপনি ভালো করার সুযোগ পাবেন। ফিজিক্যালি ফিটনেসটা নিয়ে তিনি যে কাজ করছিলেন দীর্ঘদিন ধরে, সেটা কিন্তু মাঠের খেলায় দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি। তো সেটাই বললাম যে আপনি ইভেন্চুয়ালি এখন যে আমরা গোয়াতে পরশু মালদ্বীপের সাথে আমাদের ফার্স্ট খেলা, মালদ্বীপ অলরেডি ইন্ডিয়ার সাথে কিন্তু 11 গোলে হেরেছে। সো তার সাথে আমাদের ফার্স্ট ম্যাচ, এবং তারপর আবার 31 তারিখে খেলবে ইন্ডিয়ার সাথে। সুতরাং আমরা হয়তো বুঝতে পারবো যে বাংলাদেশ দলের স্ট্রেংথ কোথায় রয়েছে, বা বাংলাদেশ দল এই টুর্নামেন্টে কি করতে যাচ্ছে। ইন্ডিয়ার দলটাও কিন্তু এবার মনে হয়েছে প্রথম ম্যাচে দেখে বেশ শক্তিশালী থেকে বড় ব্যাপার হলো ইন্ডিয়া তো হোস্ট। হ্যাঁ, হোস্ট কান্ট্রি অবভিয়াসলি যারা হোস্ট তারাতে একটা বড় অ্যাডভান্টেজ থাকবে। টাফ টাইম দিবে বাংলাদেশকে, বাংলাদেশকে দিবে অবশ্যই। বাট বাংলাদেশ কিন্তু এই জায়গাগুলি অনেক কিন্তু আপনি দেখবেন যে এই ধরনের সিচুয়েশন তারা ফেস করে আসছে, কারণ নেপালের সাফে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডে রয়েছে। সুতরাং এও ম্যাচে যে বাংলাদেশ ভালো করতে পারে না সেটা রেকর্ড কিন্তু আছে। বাংলাদেশ ভালো করার সুযোগ আছে। সো পিটার বাটলার সেই আশাটা দেখাচ্ছে, কারণ সে যেভাবে প্যাটার্নে ফুটবল খেলছে, মেয়েদেরকে একদম হাই লাইন আপ ডিফেন্স করে অপোনেন্ট হবে প্রেস করে ওখান থেকে আবার অ্যাটাকটা বিল্ড আপ করা। সুতরাং মেয়েদের কিন্তু সেই কোয়ালিটি রয়েছে, এবং সে যেটা করে সেবার কিন্তু সে অধিনায়ককে চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, আফ্রিকার জায়গা গোলকিপারটাও সবথেকে বেশি সারপ্রাইজিং ছিল, মিলিকে দিয়ে পুরোটা টুর্নামেন্ট কিন্তু উনি কিপিং করিয়েছেন, বড় একটা টুর্নামেন্ট। আর সাফেও সম্ভবত মিলি গোলকিপিং, হোপফুলি মিলিকে দিয়ে স্টার্ট করবেন, কারণ মিলি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ওই রাউন্ডে কিন্তু বেশ ভালো করেছে। এবং এখানে যে থাইল্যান্ডে যে 2 উইকস যে ট্রেনিং সেশন করেছে, সেখানে
সেখানে দুইটা ফ্রেন্ডলি ম্যাচে মিলিয়ে স্টার্ট করে, সুতরাং হোপফুলি মিলিকে দিয়ে স্টার্ট করেন। অ্যাট দ্য সেম টাইম মেইন ফ্যাক্ট হলো মেয়েরা আসলে মেন্টাল স্ট্রেংথ এত উপরে নিয়ে গিয়েছে, সো অপোনেন্ট যেই হোক না কেন তারা কিন্তু আসলে জেতার জন্য খেলে। এই কারণে বললাম আমাদের ছেলেদের থেকে মেয়েদের আমার কাছে মনে হয় যে মেন্টাল স্ট্রেংথ একটু বেশি, কারণ তারা যে স্ট্রাগল পিরিয়ডগুলি আসলে ফেস করে আসছে, তো সেই জায়গা থেকে কিন্তু অফ দ্য ফিল্ড যে স্ট্রাগলটা ছিল অন দ্য ফিল্ড আমার কাছে মনে হয় যে তারা এটা অলরেডি অ্যাডাপ্ট করে রেজাল্টটাও কিন্তু পাচ্ছে বাংলাদেশের নারী দল। আপনি যেটা বলছেন যে ইন্ডিয়াতে আমরা জিততে পারবো কিনা, আমি খুব আশাবাদী মেয়েদের দলটাকে নিয়ে, কারণ লাস্ট সাব যেটা ছিল তখন আমরা ধরে নিয়েছিলাম যে মেয়েরা, কারণ তখন কিন্তু একটা স্ট্রাগল পিরিয়ড গিয়েছিল, সিনিয়র প্লেয়ারদের পিটার বাটলার বাদ দিয়ে দিয়েছিল, আপনি জানেন সাবিনাদেরকে 5-6 জন প্লেয়ার কিন্তু সে ওই দলটাতে নেয়নি, তারপরে কিন্তু সে চ্যাম্পিয়ন হয়ে আসছে, সুতরাং জায়গাটা উনি ধরে রেখে নিজেকেও প্রতিষ্ঠিত করতে পেরেছেন। এক্স্যাক্টলি, সো হোপফুলি এবারও চ্যাম্পিয়ন হবে। আবার একটু বিশ্বকাপে যাই, এবার একটু ব্যক্তিগত প্রশ্নে যেতে চাই। বিশ্বকাপে কোন দলকে সাপোর্ট করছেন? আমি ছোটবেলা থেকে আর্জেন্টিনার ফ্যান। আচ্ছা, তাহলে এবারের বিশ্বকাপটাও কি লিওনেল মেসির হাতে যাচ্ছে নাকি? এটা প্রবাবলি যেতে পারে, এটা কিন্তু এই সময় আসলে প্রেডিকশন করা সো টাফ। হ্যাঁ, 2022 ওয়ার্ল্ড কাপও কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে মেসির হাতে ওয়ার্ল্ড কাপ যাবে কিনা, বাট চলে গিয়েছে, কারণ প্রথম ম্যাচ আপনার যদি মনে থাকে সৌদি আরবের সাথে হেরে তারপরে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং এবারের স্কোয়াডটা আমার কাছে ওই স্কোয়াডের থেকে বেশি স্ট্রং মনে হয়। হ্যাঁ, তো সব থেকে স্ট্রং এর জায়গা হলো তাদের কোচ লিওনেল স্কোলানি। দেখেন এই কোচ আসার পরে ব্যাক টু ব্যাক দুইটা কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। আপনি যদি ম্যাচের উইনিং জায়গাটা দেখেন অনেক হাই, সুতরাং সেই জায়গা থেকে আমি খুব আশাবাদী। এই কারণে আপনি যদি দেখেন লাস্ট ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা যেটা করেছে, 6 থেকে 7 জন প্লেয়ার তারা যেভাবে আসলে ডেবু করিয়েছে ওয়ার্ল্ড কাপের মতো বড় স্টেজে, লাইক এনজো ফার্নান্দেস, মাইকেল স্টার, ডি পল, তারপর হলো আপনার হুলিয়ান আলভারেস, মলিনা, সো এরা কিন্তু দুর্দান্ত খেলেছে। সো এরকমের 3-4 জন প্লেয়ার বা 5 জন প্লেয়ার এবারে স্কোয়াডে কিন্তু সে নতুন নিচ্ছে, এবং সবাই কিন্তু মেসিকে কেন্দ্র করে যে খেলছিল পুরো দলটা, এটা কিন্তু মাঠের খেলাতেও দেখা গিয়েছে। আবারও মেসিকে নিয়ে প্রশ্ন করছি, কারণ হচ্ছে মেসির একটা ইনজুরির কিন্তু কথা আছে, তিনি পুরোপুরি ফিট নয়, এটা কিন্তু বলছেন কোচ। তিনি যদি ফিট না থাকেন তাহলে আর্জেন্টিনার স্কোয়াডটা আপনার কি মনে হয় ততটাই শক্তিশালী থাকবে? দেখেন এই স্কোয়াডে কিন্তু অনেক এনাফ ম্যাচ উইনিং প্লেয়ার আছে, হ্যাঁ, এবং স্কোলানি জানে আসলে মেসির বাইরে রেখেও দলটাকে কিভাবে সাজাতে হবে এবং অপোনেন্টের কাছ থেকে কিভাবে 3 পয়েন্ট আনতে হবে, এটা স্কোলানির থেকে এই মুহূর্তে ভালো কেউ জানে না। বাট টু বি অনেস্ট, মেসির খেলাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেসি এই মুহূর্তে ইন্টার মায়ামিতে যে প্যাটার্নে ফুটবল খেলছে দুর্দান্ত। মেসিকে আমার কাছে কখনোই মনে হয় না যে সে ফিটনেস হারিয়ে ফেলেছে বা তার মাঠে তার রানগুলি সে মেক করতে পারছে না। দেখেন আপনি হয়তো আমরা ধরে নিচ্ছি মেসি 39 ইয়ার্স ওল্ড, একটু বয়স হয়ে গেছে, বাট তার খেলার ব্রেনটা তো নষ্ট হয়নি। হ্যাঁ, অন দ্য মুভ কোন স্পটে যেতে হবে সেটা তো সে টাইম মতো যাচ্ছে। ইভেনচুয়ালি ওই ব্রেন তো পৃথিবীতে আর কোনো প্লেয়ারের নেই। সুতরাং মেসি মাঠে থাকা দ্যাট মিনস অপোনেন্টের জন্য কিন্তু বিশাল একটা প্রেশার। হ্যাঁ, সো স্কোলানি যদি ফিট মেসিকে পায়, অপোনেন্টের জন্য কিন্তু আসলে গেম প্ল্যান একটা বড় অংশ থাকবে লিওনেল মেসি। আর আর্জেন্টিনা দলে সবসময় কৌশলের একটা বড় অংশ থাকে লিওনেল মেসি। সুতরাং এবং চলে আপনি যেটা বলেছেন যে তার বাকি যে 10 জন টিমমেটস তারা আসলে কিভাবে সাপোর্টটা করে মেসিকে। হ্যাঁ, মেসির তো আসলে 15 কিলোমিটার রান করার দরকার নেই, মেসি যদি 7 থেকে 8 কিলোমিটার কোয়ালিটি রান করতে পারে সেটাই তো আর্জেন্টিনার জন্য বিশাল একটা ইম্প্যাক্ট। তো আমি আশাবাদী যে মেসির যে ইনজুরিটা হয়েছে লাস্ট ম্যাচে ইন্টার মায়ামির ম্যাচে, সে নিজে থেকেই কিন্তু উঠে গিয়েছে। হ্যাঁ, কারণ সে একটা স্পট কিক নেওয়ার সময় সে মনে হয়েছে তার হ্যামস্ট্রিংয়ে কিছুটা চোট পেয়েছে, বাট আমার আই থিঙ্ক এটা অত মেজর হবে না। এটা হয়তো যেহেতু জুনের 14 তারিখে জর্ডানের সাথে প্রথম ম্যাচ, এর আগেই হয়তো সে রিকভারি করে ফেলবে। যেহেতু ঈদের আগের রাতে এবং ঈদের আমরা আড্ডাটা দিচ্ছি, ছোট্ট করে দর্শকদের জন্য যদি ঈদের শুভেচ্ছা জানিয়ে দিতে চান। জাহিদ হাসান এমিলি, আর্জেন্টিনা এবং বাংলাদেশের আবেগ অনেকটাই বেশি হয়ে যায়, দেখা যায় যে আবেগের বশে অনেকে অনেক ধরনের অনেক কিছু করে ফেলেন। ঈদকে সামনে রেখেও নিরাপত্তার নিয়ে যদি কিছু বলতে চান। আমি আপনার সাথে একমত হয়ে বলতে চাই যে ঈদের সময় কিন্তু আমরা খুব তাড়াহুড়া করি বাড়িতে যাওয়ার জন্য, এবং সেখানে দেখা যায় যে সড়ক দুর্ঘটনায় কিন্তু আমরা আপনি যদি লাস্ট রোজার ঈদে দেখেন সেখানে কিন্তু অনেক প্রাণ হারিয়েছে, এবং রিসেন্টলিও আমি দেখেছি এরকম তাড়াহুড়া উঠতে গিয়ে, ট্রেনে উঠতে গিয়ে বা কেউ লংসে উঠতে গিয়ে এরকম দুর্ঘটনায় পড়ছি। তো সেই জায়গা থেকে বলবো যে সবাই যেন সতর্কভাবে গ্রামে বা দেশে যায়, ইভেনচুয়ালি ঈদটা তার ফ্যামিলির সাথে খুব সুন্দরভাবে করে এই আশা করি, এবং সবাই যেন সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে। জাহিদ হাসান এমিলি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।